সাহিত্য থেকে যখন কোনো সিনেমা তৈরি করা হয় তখন দর্শকেরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেন তখন পুঙ্খানুপুঙ্খভাবে যদি ওই পড়া মুখস্থের মতো আমরা পর্দায় সেই লেখাটাই পড়তে শুরু করি, তাহলে তো অর্থ আর শ্রম ব্যয় করে সিনেমা বানানোই একদম বৃথা হয়ে যায়। তবে সেই কথাটা মাথায় রেখেই বরাবরের মতোই তিনি এমন এক চরিত্রকে পর্দায় আবার জীবন্ত করে তুলেছেন যার হাত ধরে আমরা এবার বড়দিনে নতুন গল্পের সন্ধানে নতুন গল্পের সন্ধানে যেতে চলেছি। থুরি, নতুন গল্পটা বলাটা ভুল হলো, খুনির সন্ধানে যেতে চলেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ছবি নিয়ে আজকে কথা বলবো তার নাম হচ্ছে নিতিন একটি খুনির সন্ধানে, এবং যিনি তাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি আর কেউ নন, পরিচালক অরিন্দম শীল। নমস্কার, কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? এই তো দারুণ। আর এখন ক্রিসমাসের সময়, শীতকালটা তো একটু জমিয়ে একেবারেই। এবং শীতকালে আরেকটা যেটা বিষয় থাকে হচ্ছে আমাদের মানে খেয়ে মজা করে ঘুরে সব দিক থেকে যেরকম আনন্দ, সেরকম বড় পর্দায় ছবি দেখে একটা কিন্তু দারুণ উপভোগ করি আমরা। আর সেই জন্যই বোধহয় মাথায় রেখে এবার মহিলা গোয়েন্দাকে শীতকালে নিয়ে আসা। হ্যাঁ, এই সময় আমার নিজের ছবি নিয়ে আসতে বেশ ভালো লাগে। আমার বেশিরভাগ ছবি শীতকালে রিলিজ হয়েছে। আর মিতিনটা অবশেষে একটু দেরি হয়ে গেল বলা যেতে পারে, কারণ একটা অঘটন ঘটেছিল, কোয়েলের হাত ভেঙে গিয়ে, এবং তারপর শি হ্যাড টু রিকভার, শ্যুট আটকে ছিল, আবার সেই শ্যুট কমপ্লিট করে আমরা তারপর ছবি কমপ্লিট করলাম। তো মনে হলো তারপরে তো ছবির প্রেশার থাকে, ছবি অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল পুজোর সময়। এখন নতুন নিয়মে যেগুলো করা হয়েছে সেটা একটা খুব সুন্দর কাজ করা হয়েছে, যে সবাইকে এনাফ স্পেস পাওয়া যাচ্ছে, যে যে 3টের বেশি ছবি প্রাইম টাইমে রিলিজ হবে না। এটা খুবই ভালো। এবং তুমি তা না হলে বলো, একটা সময় ছিল ওই পুজোর সময় ক্রিসমাসে 7-8টা করে ছবি রিলিজ হতো, আমাদেরই ছবি রিলিজ হতো, এবং তখন মানে যে ছবির যে রানটা হওয়া দরকার সেটাই তো হতো না। তো এখন তো এই উদ্যোগ যেটা নেওয়া হয়েছে এবং তার ফলে যে এটা হচ্ছে, এটা খুবই ভালো। এবং 3টে ভিন্ন ধারার ছবি, 3টে ছবি এনাফ স্পেস পাবে, দর্শক যে যেটা খুশি মনে করবেন সেই ছবি দেখবেন। সো তারপর তো ছবি তার নিজের ভাগ্যে চলবে। একদমই। এই যে কথাটা বললেন, ছবি তার নিজের ভাগ্যে চলে এবং মেরিটে চলবে। হ্যাঁ, একেবারেই। অরিন্দম দা নিজে একজন অভিনেতা আপনি, এবং সফল পরিচালকও বটে। সেই জায়গাটা দাঁড়িয়ে এতগুলো বছর পর কি মনে হয় যে ছবি বানানোর সময় কোথাও কি মাথায় ব্যবসায়িক সাফল্য যেটা থাকবে সেটা কি আসে, নাকি মনে হয় না ছবিটা এগেন মেরিটে না, চলবে? আমি অত উদার নই যে আমি বলবো যে আমি ছবি বানাই একদম ব্যবসা হলো কি না হলো। আরে পয়সাটা কারা দিচ্ছে? পয়সাটা তো আমার প্রযোজক দিচ্ছে। তার ঘরে যদি আমি টাকাটা তুলে না দিতে পারি, সে আমাকে কেন আবার কাজ দেবে? আজকে তুমি দেখো আমার ট্র্যাক রেকর্ড, এবং সেই কারণে যে কটি প্রযোজকের সাথে আমি কাজ করেছি তারা আমাকে বারে বারে কাজ দিয়েছে, কারণ তাদের লগ্নির টাকা সবসময় আমি তাদের ফেরত দিতে পেরেছি। সো দ্যাট আই থিঙ্ক বাই গ্রেস অফ গড এবং আমার অডিয়েন্সের অনেক শুভেচ্ছায় আমাদের এতগুলো ছবি, বলা যেতে পারে প্রায় মোর দ্যান 95% অফ মাই ফিল্মস, তারা সেগুলো হিট সুপারহিট ব্লকবাস্টার্স হয়েছে। আর এই যে দর্শকদের প্রত্যাশা রয়েছে এবং সেটা যাতে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় এবং নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়। এটা মানে আমার মনে হচ্ছিল এবছরের মধ্যে মিতিন রিলিজ না করলে বোধহয় বোমা টোমা ফাটবে আমার বাড়ির সামনে আর কি। কি প্রচণ্ড প্রেশার, এবং প্রত্যেক দিন কবে মিতিন আসছে বলুন, এবং মাঝে মধ্যে মানে বেশ ধমক বকা টকাও খেতাম আর কি। আপনি কিছু বলছেন না কেন, মিতিন কবে রিলিজ হবে? অধিকার, মিতিনের উপর দর্শকদের অধিকার, দর্শকের অধিকার এইটাই আর কি। তো সেই কারণে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি, তৃতীয় ছবি প্রচণ্ড রকম চ্যালেঞ্জিং, প্রচণ্ড রকম রেসপন্সিবিলিটি। সেই জন্য মিতিনকে এবারে মানে রানে যখন বললো, আমি রানাকে বললাম যে দেখ, আমি মিতিন তো করব, কিন্তু এই মিতিনকে সাজাবো কিন্তু নতুন করে, অ্যাবসলিউটলি। এবং সেটা গল্পের কারণে একটা, যে আগের মিতিনগুলো অনেক বেশি ছোটদের গল্প ছিল, এখন এই ছোটরা যখন বড় হচ্ছে, সেই ছোট থেকে বড় হওয়া তারাও কিন্তু এই ছবি দেখতে পাবে, বড়রা তো অবশ্যই দেখবেন।
একটা পরিবারের দেখার মতো ছবি, একদম ছোটদের ছবি নয়, কিন্তু যেহেতু এটা মার্ডার মিস্ট্রি, সেই যে ছোটরা যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে তাদের দেখার মতো ছবি এটা হবে। তো যাই হোক, আমার তখন অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, এবং মিতিনের লুক কী হবে ইত্যাদি। তো আবার সেই কলকাতায় শ্যুট করছি, আবার তো সেম গিয়ে কলকাতার সেই এক বাড়ি। তো সেইখানে লুকের জায়গা থেকে আমরা বম্বে থেকে অনুপ সিংকে নিয়ে আসলাম, আমাদের ডিওপি, এবং অসাধারণ কাজ করেছে অনুপ। যেটা ছবির লুকে সবাই মানে টিজার এবং গানেতেই সবাই বলছে উচ্চকণ্ঠে যে ছবির লুকটা দারুণ লাগছে, গান ভীষণ ভালো হয়েছে। আর একটা উল্লেখ্য, এটাকে আমরা কিন্তু মিউজিক্যাল থ্রিলার বলতে পারি, কারণ এই ছবির সাথে গান এবং মিউজিক অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে গল্পের সাথে। 4টের ওপর গান আছে, এবং সেখানে শিল্পারাও গান গেয়েছে, রূপম ইসলাম গেয়েছে, আরমান খান আমাদের প্রিয় বন্ধু রাশিদের পুত্র, ওর ডেবিউ, আমাদের অরুণিতা কাঞ্জিলালের প্রথম বাংলা প্লেব্যাক, চন্দনা চক্রবর্তী অর্থাৎ অজয় দার স্ত্রী, অজয় চক্রবর্তীর স্ত্রী, ওনার প্রথম প্লেব্যাক, ওনার ডেবিউ। ওনার মতো একজন শিল্পী এতদিন প্লেব্যাক করেননি, এটাই একটা অবাক। তো খুব মানে আই এম ফিলিং সো ব্লেসড যে উনি এ ছবিতে গান গেয়েছেন। একটা জ্ঞান প্রকাশ ঘোষের স্টাইলে একটা গজল করতে বলেছিলাম জিৎকে, আমাদের ছবির মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি। তো জিৎকে বলেছিলাম, ভারী সুন্দর ওটা হয়েছে। যে কটা গান হয়েছে, ধরো যে ফোকটা ব্যবহার করেছে, যে রক সংটা ব্যবহার করেছি, তার মধ্যে ফোক ইউজ করেছি। গানের লিরিক্সগুলো, শব্দ চয়নগুলো একটু অন্যরকম হয়েছে, মানে মিশেল ঘটেছে। হ্যাঁ, মানে আমরা বড় বেশি দক্ষিণী প্রভাবিত, মানে প্রভাবটা এমনভাবে এসেছে যে ওই অনেক সময় চ্যাট জিপিটি তোমাকে যদি বাংলা ট্রান্সলেট করে দেয়, সেই রকম ট্রান্সলেট করা বাংলায় লিরিক্স লেখা হতো। তো সেইটাকে অ্যাভয়েড করে প্রসেন, সুতপা এবং চন্দ্রানী জিতের স্ত্রী, তিনজনে লিখেছে লিরিক্স, এবং তিনজনেই ভারী সুন্দর লিরিক্স লিখেছে। সাহেব চট্টোপাধ্যায় নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছে ছবিতে। তারপরেতে আর একজন আছে, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে আমি একটা নজরুল গীতি চেয়েছিলাম, এবং সেটা মনোময় গেয়েছে। এবার বোঝা গেল কেন আপনি মিউজিক্যাল থ্রিলার বললেন এটাকে। বটেই, মানে মিউজিক্যাল কিন্তু সাথে এটা বলছি যে একটা থ্রিলারের মধ্যে তুমি যখন গান মিউজিক ব্যবহার করছো, তখন কিন্তু মানে ধারণা হতেই পারে যে এটা কি তাহলে আমার স্পেসটাকে কমিয়ে দেবে। হ্যাঁ, কারণ যেখানে এতগুলো গানের সেইটা কিন্তু সম্ভার। একদম সেটা ঘটতে দেব না, এবং সেটা হবেও না। নতুন নতুন ছবি দেখে খুব ইন্সপায়ার্ড হচ্ছি আমি। মাত্র গতকালকে ধুরন্ধর দেখলাম, 3.5 ঘন্টা ধরে একটা ছবি, তাতে যথেষ্ট গান রয়েছে, সব রয়েছে, কিন্তু কাইন্ড অফ আ সাচ অ্যান এজ অফ সিট থ্রিলার, একদম মানে চোখ ফেরানো যায় না। দ্য হোল ফরম্যাট, ছবির ভাষা, ছবির বুনন, ভেরি ইন্সপায়ারিং। অরিন্দম দা, এই যে বললেন ভেরি ইন্সপায়ারিং, আপনি যখন ব্যোমকেশ শবর সেটা করেছিলেন, সেটা থেকে মানুষের এক্সপেকটেশন হাই ছিল। তারপর একজন মহিলা গোয়েন্দাকে আবার আপনি নিয়ে এলেন, মিতিন মাসিকে, এবং এই যে দর্শকদের এখন অধিকার জন্মে গিয়েছে একজন মহিলা গোয়েন্দাকে বারবার পর্দায় দেখা, সেটা পুজো মানে বাঙালির যে কোনো আমি উৎসবে। খুব এটা এনজয় করি, জানো তো, যে দর্শকের এই অধিকার বোধ, এবং সেই জায়গা থেকে যখন তোমার সাথে কথোপকথন, তাদের কমিউনিকেশন হয়, আই ফিল রিয়েলি ব্লেসড যে এটা কিন্তু একটা বিশাল আশীর্বাদ। তা না হলে যে তাদের এতটা আস্থা আমার উপর, যে আর একটা এই ছবি দেখতে চায়, এটা অনেকটা পাওয়া। তুমি কি বলছিলে যে হ্যাঁ, ব্যোমকেশ মিতিনকে শবর, তারপর মিতিন মাসি। মিতিন, হ্যাঁ দেখো, 4টে ব্যোমকেশ হয়ে গেছে, 4টে শবর হয়ে গেছে, এবং 3টে মিতিন হলো। 3টে মিতিন, 3 নম্বর মিতিন। সবসময় চেষ্টা করেছি যাতে পরেরটা আরও বেটার হোক।
এবারে মিতিন সম্পর্কে বলতে পারি যে আগের দুটোকে কিন্তু ছাপিয়ে গেছে। কোয়েল এত ফোকাসড, তার সাথে যারা অভিনয় করেছে, কনিনিকা, সাহেব, লেখা, লেখা। রশনি, অমিত সাহা, সবাই, প্রত্যেকে, অনসুয়াদি, দুলালদা মানে দুলাল লাহিড়ী, অরিজিৎ গুহ, প্রত্যেকে এত ভালো কাজ করেছে এবং সেটা ছবিটাকে বেশ সমৃদ্ধ করেছে। আমার এতগুলো করার পর যে এই কথাটাও বারে বারে ফেস করতে হয় যে মহিলা কেন্দ্রিক ছবি, নারী কেন্দ্রীয় চরিত্র যেখানে নারী, সেখানে তো আমার তো কখনো সেটা নিয়ে খুব একটা চিন্তা কখনো ছিল বলে আমি তোমাকে বোধহয় আগেও বলেছি যে আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না, এবং সেটা প্রমাণিত হয়েছে। তা না হলে মিতিন এত পপুলার কি করে হয়। এবং এটা একটু ইউরোপীয় ধারণা, যে মানে মহিলা ডিটেকটিভ কমপ্লিটলি মিস মার্পলের থেকে অনুপ্রাণিত, কারণ ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজে তুমি কিন্তু ডিটেকটিভ, মহিলা ডিটেকটিভ খুব একটা পাবে না। স্পেশালি আবার এই চরিত্রটি যে একদম সাদামাটা, কিন্তু সে আবার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না। সেটাই কোথাও মিতিনকে দর্শকগ্রাহ্য করে তোলে, কারণ তারা রিলেট করতে পারে। এবং ওই যে মিতিনকে দিয়ে মারপিটটা করাই, সেটা তো সুচিত্রাদির লেখা নয়, সেটা কিন্তু আশাপূরণ। মানে এই মানুষগুলো তারা প্রত্যেকে মিতিন হতে চায়, যারা হাউসওয়াইফ হয়ে বাড়িতে থাকেন, কাজকর্ম করেন, তাদেরকে একটা অদ্ভুত আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমি সবসময় মনে করি যে আমার মা ঠাকুমারা, তারা যখন হাউসওয়াইফ হয়ে, আমি তো যৌথ পরিবারে বড় হয়েছি, যে তাদের যে কি অদম্য কন্ট্রিবিউশন টু দ্য ফ্যামিলি উইচ ইজ ইনক্রেডিবল, এবং তাদের কাজ কোনো রকম ছোট করে দেখা যায় না। কিন্তু প্রচুর মানুষ তো আছেন যারা, তাদেরও তো স্বপ্ন হয় যে বাইরে বেরোই, বাইরে বেরিয়ে ওই রকম করে দাপিয়ে ঘুরে বেড়াই। যে এই মিতিন কিন্তু তাদের স্বপ্ন পূরণ করে, সেই জন্য মিতিন এত কাছের। এবং আমি যখন ইন্ট্রোতে বলছিলাম আর কি যে সাহিত্য থেকে উঠে আসা চরিত্রকে একটু হলেও রদবদল ঘটিয়ে সেটাকে পর্দায় প্রেজেন্ট করা, সেই জায়গাটায় দাঁড়িয়ে অনেক মানুষই এইভাবে মিতিনকে যে গ্রহণ করেছেন এবং তারা সেইভাবেই দেখতে চাইছেন, সেটা একটা প্রাপ্তি। অনেকের আবার লুক নিয়ে একটুখানি প্রশ্ন থাকলো, এইবারে কিন্তু সেই জায়গাটাও মিটিয়ে দিয়েছেন একটা আপনি আর কি। চশমা কোয়েলকে দেওয়া হয়েছে, মোটা সেই ফ্রেমে। চশমাটা খুব ভালো ওয়ার্ক করেছে, খুব ভালো লাগছে। কোয়েল এত টোন্ড আপ, এত মানে আরো বেশি মিতিন হিসেবে কোয়েল, মানে যখনই ক্যামেরার সামনে আসতো তখনই মনে হতো যে ওকে কিছু বলার নেই, ওর মজ্জায় ঢুকে গেছে মিতিনকে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কি করতে হবে। তো অ্যান্ড শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, মানে ওর সাথে কাজ করা ইজ আ ডিরেক্টরস ডিলাইট। এতটা ডিসিপ্লিনড, এতটা সামনের মানুষকে সম্মান করে, এতটা হাম্বল, সমস্তটা নিয়ে আমি বারবার তো বলি শি ইজ আ মডেল, শি ইজ আ মডেল, শি ইজ আ রোল মডেল ফর মেনি। ওর থেকে শেখা উচিত অনেকের, যে কীভাবে নম্র হতে হয়, কীভাবে কী পপুলারিটি, কী মানে মানুষের ভালোবাসা, এই সমস্তটা কিন্তু কোথাও একটা না, সেই নম্রতা না থাকলে আসা খুব মানে পাওয়া খুব ডিফিকাল্ট। এবং আপনি সামনে থেকে দেখেছেন শুটিংয়ের সময় যে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল, তারপর শুটিং আমার আবার ব্যাক এখনো করা। মনে আছে, চোখের সামনে আমি বসে আছি অন্ধকার মাঠের মধ্যে, আমাদের শ্যুট চলছে, হঠাৎ করে ওই শটটা একটা খাট করে একটা আওয়াজ পেলাম, মানে একদম শান্ত জায়গা তো, হাত ভাঙার আওয়াজটা পেয়েছিলাম আমরা। অ্যান্ড ও যন্ত্রণা, একটু একটু আমাকে একটু বসতে দাও, আমার হাতটা একটু যন্ত্রণা করছে, এটুকু আমি যেই কাছে গেছি, আমি তোমার শট দেবো অরিন্দম দা প্লিজ, তুমি আমাকে একটু 5টা মিনিট দাও। মানে ও তখন আমাকে এইটা বলছে যে, তখন আমি বললাম জাস্ট টেক ইউর টাইম, কারণ এবং দেন আই লুকড অ্যাট হার হ্যান্ড অ্যান্ড আই নিউ যে, তো আমি বললাম কোয়েল ভ্যানিটিতে চলো, অ্যান্ড সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হলো, এবং তখনও বলছে আমাকে আরেকটু 10 মিনিট দাও, আমি গিয়ে শট দেবো। কোনো কথা নয়, উই আর গোয়িং টু দ্য হসপিটাল ফ্রম হিয়ার। তো তারপরে
ওই হাত বেঁধে টেঁধে রেগুলার আমাকে ফোন, ও কবে শুরু করবো বলো, আচ্ছা তুমি বলো না, এই অবস্থায় কি করতে পারি না, ডক্টর বিকাশ কাপুরকে বলছে, জিজ্ঞেস করছে। সে তো বলে দিয়েছে একদম না, কোনো কথা নয়। আমাকে ডক্টর কাপুর বলছে, এই শোনো তোমার নায়িকাকে সামলাও, এসব করতে দেবো না কিন্তু আমি। নায়িকা নিজে রেডি, এদিকে ডাক্তার এবং পরিচালক দুজনে। তো যাই হোক, তো দ্যাট ইজ হোয়াট আই সে, এটাকে বলে অধ্যাবসায়। ঠিকই তাই। এবং এই যে অধ্যাবসায়, সেটা তো ডেফিনেটলি আমরা পর্দায় দেখতে চলেছি। কিন্তু অরিন্দম দা, আপনার কাছে প্রশ্ন, যে এই যে বললাম পুরুষতান্ত্রিক যেটাকে বলা হলো আর কি, পুরুষতান্ত্রিক গোয়েন্দা সমাজে এইভাবে একজন মহিলা গোয়েন্দা এসে যে রাজত্বটা করছে আর কি, সেটা একটা বেশ উপভোগ্য বিষয় আর কি অনেকের কাছে। দারুণ ব্যাপার, সেটা অত্যন্ত ভালো। এবং আমি সেই কারণেই কিন্তু তৃতীয় মিতিন করতে রাজি হয়েছি, যে একটা জায়গায় তো তোমার এই মানুষের চাহিদাকে তুমি উপেক্ষা করতে পারো না। তোমার অন্যান্য ছবি তো তুমি করছো, সবই হবে, কিন্তু মানুষের, এবং আমার মিতিন করতে বেশ মজা লাগে। এই মিতিনটা করতে আরও বেশি, অনেক বেশি মজা পেয়েছি। এবং প্রতিটা স্তরে এতগুলো গান থাকার ফলে, এবং যেভাবে আমরা ট্রিট করেছি পুরো ছবিটা, মিতিনের বাড়ি, আমি খুব লাকি। বহুদিন পর আমার প্রথম ছবিতে আমার আর্ট ডিরেক্টর যে ছিল কৌশিক, কৌশিক দাস, কৌশিক আবার ফিরে এসেছে, আমাদের টিমে জয়েন করেছে। এবং মিতিন করলো আমার সাথে, কর্পূর করলো। কৌশিকের সাথে কাজ করার মজাটা হচ্ছে, হি কন্ট্রিবিউটস আ লট। এবং যেহেতু প্রচুর হিন্দি ছবিতে কাজ করেছে, সুজয় ঘোষের প্রায় সব ছবিতে কাজ করেছে, ওর একটা সাংঘাতিক এক্সপোজার আছে। এই এক্সপোজারটা খুব প্রয়োজন। তো সেইটা আমার ছবির ডিজাইনিংয়ের ক্ষেত্রে খুব কাজে দেয়। তো এবারে শুধু দেখো মিতিনের ঘরটা কি তৈরি হয়েছে, এবং তার যে নুয়ান্সেসগুলো, মানে ওইভাবে আমরা করার চেষ্টা করেছি। আগে মিতিনের ঘর খুব বিশদে আমরা দেখাইনি, এবারে যেভাবে দেখিয়েছি, এবং সেটা মিতিনকে আরও বেশি করে জাস্টিফাই করছে, মিতিনের চরিত্রটাকে জাস্টিফাই করছে। যে মিতিনের ধরা যেতে পারে একটা ট্র্যাডিশন আছে, সাউথ ক্যালকাটার দিকেই হয়তো থাকে, কিন্তু ওর ওর ওর- ওর যে একটা, ওর পেছনে একটা সংস্কৃতি আছে, ওর শিক্ষার সংস্কৃতি, ওর গড়ে ওঠার সংস্কৃতি, সেইটা ছাপটা। ওই ছাপটা ওই ঘরের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করেছি। বাবা, তো কিন্তু আরো লোক খুবই- বাড়িয়ে দিলে। আচ্ছা, এই তো শুনলাম, কিন্তু এর সাথে সাথে একটু বলুন যে কি কি রদবদল ঘটেছে এরপরে, মানে নতুন কি আর দর্শক পেতে গল্প চলেছে? তো রদবদল ঘটেইছে। সুচিত্রাদির খুব ইচ্ছে ছিল যে কবে মিতিন হবে, উনি দেখে যেতে পারলেন না। আমি প্রথম মিতিন করার সময় এই কথা বলেছিলাম সুচিত্রাদির সাথে। তখন যখন খুব আড্ডা মারতাম, তখন তো আর আমি ভাবিনি যে আমি ডিরেক্টর হব। তো তো উনি বলতেন। তো যেই সময় সুচিত্রাজির লেখা, সেই সময় থেকে আজকের দেখার চোখ মানুষের বদলে গেছে। অনেক। তো ওই কন্টেম্পোরারাইজ করাটা খুব প্রয়োজন। হ্যাঁ, এবং এত কিছু বদল ঘটেছে প্রযুক্তিগতভাবে, এত কিছু আমরা সারাক্ষণ ধরে, মানে এটা আমাদের জীবনসঙ্গী হয়ে গেছে। তো এই, তো সুতরাং ছবির গল্পের মধ্যে এটা ওতপ্রোতভাবে আসতে বাধ্য, এবং সেটা এই ছবিতে এসেছে। এবং এই রকমভাবে আর একটা হচ্ছে যে বহুপঠিত উপন্যাস হলে যেটা হয়, দুম করে বললো, ও তার মানে তো এই তো খুনি, এই হয়ে গেল। এটা কিন্তু পারবে না বলতে। এটা আমি নর্মালি যেটা করে থাকি, গল্পের শেষ দিকের বদল ঘটে গেছে, বা মোচড় এই রেখেছেন। গল্পতে হ্যাঁ একটা বিশাল টুইস্ট ঢুকেছে, যেটা গল্পের স্টোরি লাইনের সাথে মনে হয় মার্চ করে গেছে। কারণ সবাই খুব প্রশংসা করেছিল যে এটা দারুণ হয়েছে। প্লাস ভরপুর অ্যাকশন। কোয়েল দিকে এই রকম অ্যাকশনে তো এর আগে কখনো দেখা যায়নি। সুনীল রড্রিগস, আমি বলেছিলাম যে আমি আমি যেমন আমার ক্যামেরার জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, আমার আর্টে কম্প্রোমাইজ করব না,
তেমন আমার অ্যাকশনেতে আমার সুনীল রড্রিক্সকে চাই। আর কোয়েলও বললো হ্যাঁ অরিন্দম দা সুনীল রড্রিক্স ছাড়া হবে না। আর সুনীলজির ব্যাপারটা হচ্ছে যে ও আমার সাথেও কাজ করতে খুব ভালোবাসে, কোয়েলের সাথেও কাজ করতে খুব পছন্দ করে। ওনাকে বলে হ্যাঁ দাদা আমি আরাম বলে। সুনীল রড্রিক্স এখন এত ব্যস্ত, এত ভালো ভালো বড় বড় কাজ করছে, জওয়ান পাঠানের মতো ছবি টবি করে আরও পপুলার হয়ে গেছে, বড় ভালো মানুষ। তো এসে কাজটাও করা হয়েছে। ব্যাস আর কি চাই বাঙালির কাছে, একে শীতকাল জমিয়ে গোয়েন্দা ছবি দেখবে এবং তার মধ্যে এতগুলো এলিমেন্টস পাচ্ছি আমরা, মিউজিক্যাল থ্রিলার, তার মধ্যে রয়েছে ভরপুর অ্যাকশন, গল্পে মোচড় রয়েছে, খুনিকে এত তাড়াতাড়ি তো সন্ধান আপনারা দিচ্ছেন না আমরা জানি, প্লাস সম্পর্কের গল্পও রয়েছে। তুমি কলকাতাকে দেখার মজাটা পাবে। আমরা ধরা যাক উই হ্যাভ গিভেন ট্রিবিউট টু ওয়ার্ল্ড ফুটবল, ওকে, তো সেগুলো কিভাবে মানে আমরা বাঙালিরা কলকাতাবাসীরা আমরা না সবসময় আমাদের জীবনযাপনের মধ্যে সারা পৃথিবীর উৎকর্ষতাকে ট্রিবিউট জানানোর একটা প্রবণতা আছে। তুমি আমেরিকাতে গিয়ে কি কোনো আমেরিকানকে দেখবে রবীন্দ্রনাথের টি শার্ট লাগিয়ে পরে ঘুরে বেড়াচ্ছে? দেখবে না তো। এখানে তুমি দেখতে পাবে শেক্সপিয়ারের দুটো লাইন লিখে ঘুরে বেড়াচ্ছে, অথবা মেসি মারাডোনাকে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো সেই ছবিগুলোকে আমি গল্পের মধ্যে ইন্টিগ্রেট করেছি। তো ওই যে দেখার যে স্কেপটা সেটা ওইভাবে করতে করতে গেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ ইন্টারেস্টিং। মানে আমার তো শুধু মনে হচ্ছে 25শে ডিসেম্বরটা কবে আসবে এবং বড়দিনে বড় ছবি দেখার মজা আলাদা রয়েছে। কিন্তু ছবি এখনো মুক্তি পায়নি, তার আগেই যেটা হয় দর্শকদের মধ্যেও যেটা হয়, ঠিক হলে বসে যেটা হবে আমি হলপ করে বলতে পারি, সেটা হচ্ছে পরের ফ্র্যাঞ্চাইজি কবে আসতে চলেছে। কোনো গল্প ভেবেছেন? এক্ষুনি আমি বলতে রাজি নই বা ভাবছিও না। তার কারণ হচ্ছে আমার পরের ছবি রিলিজও আসন্ন, কর্পূর, মানে 2025-এর শেষ ছবি আর 2026-এর প্রথম ছবি যে আমার আসছে, সেটা খুব আনন্দের কথা। কর্পূরটা আবার অন্য রকমের একটা ইন্টারেস্টিং ছবি হয়েছে। সেটা ছাড়াও এখন অন্য দু একটা খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে কাজ করছি। আমার থ্রিলারের জায়গাতে আমার খুব রিয়েলিজম নিয়ে কাজ করতে ইচ্ছে করছে, অর্থাৎ সত্যি ঘটনা বা সত্যি ঘটনা অবলম্বনে সেটাকে ইমবাইব করে কোনো হয়তো ধরা যাক একটা রিয়েল ক্রাইসিস, সামাজিক ক্রাইসিস, সেইটাকে নিয়ে একটা থ্রিলার যদি বানায়। আবার এটাও তো একটা বেশ বড় বিষয়, কারণ সবাই আমরা অপেক্ষায় থাকি যে কবে অরিন্দম দা পরিচালিত থ্রিলার ছবি আমরা দেখবো, সেটার একটা আলাদাই মজা রয়েছে। শেষ প্রশ্ন একেবারেই শেষে, সেটা হচ্ছে অরিন্দম দা যেটা দিয়ে শুরু করেছেন, একজন খুব ভালো অভিনেতাও, অরিন্দম দার নিজের ইচ্ছা হয় না এই ফ্র্যাঞ্চাইজি মিতিন মাসির ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িয়ে পড়তে কোনোভাবে অভিনেতা হিসাবে? দ্যাট ডিপেন্ড করে না যে কি মানে চরিত্রতে অভিনয় করব। তুমি দেখো আমার লাস্ট শবরে একটা বড় চরিত্রে অভিনয় করেছিলাম, কর্পূরে আমি একটা বড় চরিত্রে অভিনয় করেছি। এটা ঠিক সেইভাবে করে উঠতে পারিনি। আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেক ছবিতে একটা ছোট কিছু করার, সেটা এবারে আমার অ্যাসিস্ট্যান্টরাও করতে দেয়নি। না 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 আপনি যা খুশি তাই চরিত্র করতে পারবেন না, করে টোরে আমাকে করতে দিল না। কিন্তু ভালো চরিত্রে কাজ করতে চাই আমি। আমি নিজে ভীষণ ডিসিপ্লিনড, এবং তুমি তো আমার ফ্লোরেও গেছো যে আমি খুব গুছিয়ে কাজ করি। তো কাজের সময় একটা ডিসিপ্লিন, ওই রকম পরিবেশের মধ্যে থেকে কাজ করতে, সব জায়গায় সেটা তো পাওয়া যায় না, কিন্তু ভালো চরিত্র এরকম একটা ডিসিপ্লিনড এনভায়রনমেন্টে কাজ করতে পারার সুযোগ পেলে আমি সবসময় কাজ করব। যদিও বা শেষ বলেছিলাম, কিন্তু শেষের আগে আরও একটি প্রশ্ন মাথায় এলো, যেটা সোশ্যাল মিডিয়া থেকেই আর কি আমরা দেখলাম। মিতিন মাসির মাতৃত্ব নিয়ে একটা জায়গা রয়েছে, অনেকের কথা রয়েছে সেখানে, যে পরিচালক অরিন্দম শীল সেটাকে অন্যভাবে ফুটিয়ে তুলেছেন এবং সাহিত্যের পাতা থেকে অন্যভাবে ফুটে উঠেছে। যদি সেটা একটু আপনার মুখ থেকে শুনি। মিতিনকে যদি আমি সন্তান দিতাম,
এই যে সময় ধরে মিতিন করেছি 3টে ছবি, তো সেইটাকে মেনটেন করা খুব ডিফিকাল্ট হতো। একটা বাচ্চাকে সেইটা মেনটেন করা খুব ডিফিকাল্ট। আর বাচ্চা বদলে দিলে মানুষের জার্ক হতো। টুপুর প্রথম ছবির পর টুপুর হয়তো বদলে গেছে, কিন্তু লেখার তো বয়স খুব একটা বেশি তারতম্য, বা দেখতে বাই লুকস খুব একটা তারতম্য হচ্ছে না, কিন্তু একটা বাচ্চা তো খুব তাড়াতাড়ি গ্রো করে যায়। তো তখন একটা জায়গা মনে হলো যে ওই দিকটা ছুঁয়ে যাওয়া, যে যেসব মহিলাদের জীবনে ধরো সন্তান হয়ে উঠলো না, এটা একটা দীর্ঘ সময়ের একটা বহুকাল ধরে এই দুঃখ বোধ মানুষ পেয়ে এসেছে, কিন্তু এখন সে সুযোগ ঘটে গেছে, এবং সেটা আমরা ডিসকাসও করতে দেখেছি পার্থ আর মিতিনকে, যে অ্যাডপশনও করা যেতে পারে, অন্য কোথাও করা যেতে পারে। কিন্তু এই যে বহু বহু বাচ্চারা যারা সারা পৃথিবী জুড়ে অনাথ হয়ে পড়ে থাকে, তাদেরকে গ্রহণ করার মতো মা বাবারও প্রয়োজন। তো সেই কারণে আমি ওই উল্লেখটা করেছিলাম। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি খুব ভেবে চিন্তে মিতিন মাসির মাধ্যমে প্রত্যেকবারই একটা করে মেসেজও দিতে চান সমাজে। হ্যাঁ, এবং তুমি দেখবে যে ওইটা আবার ফেরত এনেছি, মেয়ে ছেলে নয় মহিলা। তো এই এখনো পর্যন্ত ওইটা খুব পপুলার হয়েছিল ওই ডায়লগটা, কিন্তু আমি এখনো বহু মানুষ, শিক্ষিত মানুষকে ওই মেয়ে ছেলে শব্দটি ব্যবহার করতে দেখি, এবং ওটা আমার খুব একটা প্রতিক্রিয়া হয়। তো ওটা এবারেও কোয়েলকে বললাম, কোয়েল বললো হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা তো আমি শুধু একটা লাইন অ্যাড করেছি, সেটা হচ্ছে যে ওই যখন ওকে জিজ্ঞেস করা হয় যে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মহিলা গোয়েন্দা ব্যাপারটা কীরকম, যে রাঁধে সে চুলো বাঁধে, তখন আমি কোয়েলকে ওইখানে ওটা অন স্পট করা বলছিলাম, তো তাহলে তুমি বলো তো যে দাড়ি কামায় সেও রাঁধে তো। ওটা একদম ইনস্ট্যান্ট চলে আসা। বেশ, এবার বোঝা গেল যে পরিচালক নিজে একজন পুরুষ হয়ে মহিলা গোয়েন্দাকে এইভাবে সামনে এগিয়ে দেওয়া এবং তার মাধ্যমে সমাজকে বদলানো। আমার ছবির মহিলা চরিত্র অনেক বেশি প্রাণবন্ত এবং রিয়েলিস্টিক হয়, সবাই বলেনও সেটা, কারণ আমি সেই ভাবনাটা আমার মধ্যে আছে, এবং খুব সেন্সিটিভলি আমি ক্রিয়েট করার চেষ্টা করি। এবং এই যে ক্রিয়েশনের কথা হলো অরিন্দমদা, প্রত্যেকটা ক্রিয়েশনই আপনাদের কাছে সন্তানের মতো, ঠিক যেরকম এবার মিতিন একটি খুনির সন্ধানে আসতে চলেছে 25শে ডিসেম্বর। তো আপনার সন্তান আসতে চলেছে প্রেক্ষাগৃহে, দর্শকদের মধ্যে কি বলতে চাইবেন তাদের জন্য? এই এত দিন ধরে আপনারা যে এত আবদার করেছেন, মিতিন কোথায় মিতিন কোথায় মিতিন কোথায়, এবার আপনাদের আবদারে আগ্রহে আমরা মিতিন নিয়ে আসছি 25শে ডিসেম্বর। চলে আসুন এবং ক্রিসমাস কেক খেতে খেতে মিতিন দেখা হোক। আর নতুন বছর আপনাদের খুব খুব ভালো যাক, 2026 আপনাদের খুব ভালো হোক। একেবারেই, আমার আর নতুন করে বলার কিছু নেই। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এবং খুব সুন্দর একটা বছর শুরু হচ্ছে, বছরের শেষটাও কাজ দিয়ে, বছরের শুরুটাও কাজ দিয়ে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমি যেখানটা বসে রয়েছি তার অপোজিটেই মিতিন মাসি, এবং তার সাথে রয়েছে জঙ্গলে মিতিন মাসি। আর এবার অপেক্ষা আরও একটা জায়গার, যেটা হচ্ছে গিয়ে মিতিন একটি খুনির সন্ধানে। তাই অপেক্ষা 25শে ডিসেম্বর। আপনারা এর আগেও বরাবর ভালোবাসা দিয়েছেন, আর আজকে গল্প শোনার পর আমার মনে হয় একটু আর অপেক্ষা করতে পারছেন না। তাই অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে 25শে ডিসেম্বর বড়দিনে বড় ছবি দেখবেন বড় পর্দায়। নাম মিতিন একটি খুনির সন্ধানে।